আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা যারা জয়েন করেছো আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি আর সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি। তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা আমাকে একটু জানাও, ক্লাস শুরু করার আগে একটু কনফার্ম করো যে তোমরা সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি আর বোর্ডটা ক্লিয়ারলি তোমার দেখা যাচ্ছে নাকি। আজকে আমাদের মেইনলি ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন অ্যানালাইসিস। আমাদের কিন্তু গত ক্লাসে অলরেডি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হয়েছে, তোমরা অলরেডি অনেকেই দেখেছো ক্লাসটা। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে কোশ্চেন অ্যানালাইসিস করব। আচ্ছা, তো যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি, সাউন্ডটা শুনতে পাচ্ছ নাকি। আর লাইভটা একটু ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশনও করে দাও। একসাথে ক্লাসটা করলে আই গেস অনেক বেনিফিটেড হবা। আমরা আর 30 সেকেন্ডস এর মতো ওয়েট করি, তারপরে শুরু করব। এর মাঝে তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, ক্লাসটা একটু শেয়ার করতে থাকো। এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলেও কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা ক্লাসটা শেয়ার করবা আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু শুধু তাদেরকেই দেওয়া হবে। এবং আজকের ক্লাসে কিন্তু আমি এমন টপিকগুলো থেকে কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলা জাহাঙ্গীরনগর বলো রাবি চবি থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতেছে। সো এই টপিকগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা সেকেন্ড টাইম ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। সো যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকেই শুধু আজকের ক্লাসে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু ক্লাসটা শুরু করছি। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন অ্যানালাইসিস করব। তো প্রত্যেকটা এডমিশন টেস্টে প্রিপারেশন নেওয়া শুরু করার আগে আসলে তোমাদের এটাই জানা উচিত যে তুমি যে ইউনিভার্সিটি ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ সেই ইউনিভার্সিটির কোশ্চেন গুলা কিরকম হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু আলাদা একটা কোশ্চেন ধরন আছে, তোমরা কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে পড়লে বুঝতে পারবা। এবং আমার আজকের ক্লাসটা করলে সেটা বোঝাটা তোমার জন্য আরো সহজ হবে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব যে সেকেন্ড টাইমে যেহেতু একটা বড় অংশের টার্গেট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিলেটেড কোশ্চেন গুলা কেমন হয় বা অন্যান্য ইউনিভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আজকের ক্লাসে দেখব। আচ্ছা, ফখরুল আজম সাদি বলছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? কুহিনুর বেগম বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা শুরু করছি আজকের ক্লাসটা। আমাদের আমি আজকে ফার্স্ট যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে। এবং মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা কিন্তু স্পেসিফিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে রিগোরাসলি দুইটা টপিক থেকে প্রশ্ন হয়।
একটা হচ্ছে তোমার জি এর পরিবর্তন, বিভিন্ন অ্যাসপেক্টে জি এর মানের পরিবর্তন, আরেকটা হয় হচ্ছে মুক্তিবেগ। এই দুইটা টপিক থেকেই বেসিক্যালি 70-80% কোশ্চেন চলে আসে। বাকি 30% কোশ্চেন হচ্ছে তোমার এখানে মানে কৃত্রিম উপগ্রহের বেগ আছে, তারপর মহাকর্ষ বল আছে, এগুলা থেকে আসে। বাট 70-80% প্রশ্নই হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্টে জি এর মানের পরিবর্তন, আর আরেকটা হচ্ছে কি মুক্তিবেগ। এই দুইটা টপিক থেকে ঘুরে ফিরে 70-80%-এর মতো প্রশ্ন চলে আসে। সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, কোন গ্রহে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ এটা হচ্ছে G/6 এবং ব্যাসার্ধটা দেওয়া আছে R/4। পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীতে একটা বন্ধুর ওজন যদি 600 নিউটন হয়, ওই গ্রহে বস্তুটাকে নিয়ে গেলে সে কি পরিমাণ ওজন হারাবে সেটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসটাতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি কোশ্চেনগুলা অনেক খুঁজে খুঁজে অনেক অ্যানালাইসিস করে সিলেক্ট করেছি। সো এই কোশ্চেনগুলো যদি তুমি খুব ভালোভাবে সলভ করতে পারো, তোমার কিন্তু একটা খুব ভালো ইফেক্টিভ প্র্যাকটিস হয়ে যাবে। সো তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসো, কোশ্চেন আসার সাথে সাথে চেষ্টা করো নিজেরা সলভ করে তারপর আমার সাথে অ্যান্সার মিলানোর। আচ্ছা, সো এখন দেখো এই কোশ্চেনটাতে প্রথম ক্ষেত্রে তোমাদের দেখে যেটা মনে হতে পারে যে এটা নিয়ে আমার খুব বেশি কাজ এখানে আসলে নাই। যেমন এইখানে বলে দিছে যে অভিকর্ষজ ত্বরণটা 1/6 হয়ে যাচ্ছে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ওজন হিসাব করি, ওজন আসলে কার উপর ডিপেন্ড করে? ভর তো হচ্ছে ধ্রুবক, ওজন কিন্তু শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের উপরে ডিপেন্ড করে। তো অভিকর্ষজ ত্বরণ যদি 1/6 অংশ হয়ে যায়, তার মানে কি হচ্ছে ওজনটাও কিন্তু কি হয়ে যাবে বলতো, mg/6। তার মানে আমাকে কিন্তু এখানে পৃথিবীতে বন্ধুর ওজন দেওয়া আছে 600 নিউটন, তাইলে এখন ওজন কত হয়ে যাবে বলতো, 600/6। তার মানে 100 নিউটন কিন্তু ওজন হয়ে যাচ্ছে। যেহেতু আমি কিন্তু শুধু একটা ইনফরমেশন যে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে G/6, এটা দিয়েই কিন্তু বুঝতে পারলাম যে ওজনটাও কি হবে, mg/6। এখানে দেওয়াই আছে ওজনের মানটা, সেটা হচ্ছে 600, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 100 নিউটন। সো হারাচ্ছে কতটুকু? প্রথম ক্ষেত্রে ছিল 600, ওই গ্রহে ওজন হচ্ছে 100 নিউটন, তার মানে হারাচ্ছে কতটুকু বলো, হারাচ্ছে হচ্ছে 500 নিউটন। এইখানে দেখো এক্সট্রা একটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে R/4। পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে কিন্তু এখানে কোনো কাজই নাই। সো এটা মেনলি তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, সো এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 500 নিউটন। আমাদের নেক্সট যে প্রশ্নটা, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক, এটা খুবই আসে পরীক্ষায়। মহাকর্ষীয় ধ্রুবক যে জি এর মান, জি এর মাত্রাটাও আসে, জি এর এককটাও আসে পরীক্ষায়। সো তোমরা যারা জানো এটার অ্যান্সারটা কমেন্টে দিয়ে ফেলো। এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের এককটা কি? সো নর্মালি আমরা যেটা জানি যে জি এর এককটা হচ্ছে nm² kg/2, বাট আমাকে এখানে বলছে এসআই একক, এবং খেয়াল করলে দেখো সবগুলাই কিন্তু কিসে আছে, মিটার কেজি আর সেকেন্ড। সো নিউটনটাকে আমরা হচ্ছে একটু ভেঙে ফেলবো। তার মানে আমরা তো জানি এফ ইকুয়াল হচ্ছে এম এ, সো এখানে এম এর জন্য কেজি আর এটা হচ্ছে ms⁻²। সো নিউটনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কেজি ms⁻², m² kg⁻²। এখন সিম্পলি তুমি হচ্ছে দেখো কেজি পার কেজি থাকতেছে মিটার কিউব আর s⁻²। আমি একটু সাজায় লিখি, তাহলে মিটার কিউব পার কেজি s⁻², মিটার কিউব পার কেজি s⁻²। সো দেখো কোথায় আছে, মিটার কিউব পার কেজি s⁻², মিটার কিউব পার কেজি s⁻²। তাহলে মাত্রাটা কি হবে, মাত্রাটা কি হবে কেউ বুঝতে পারতেছো বলো তো? যারা বুঝছো তারা একটু কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তোমাদের মানে সিচুয়েশন দেখে আসলে মনে হচ্ছে না যে কেউ ডেডিকেটেডলি প্রিপারেশন নেওয়া শুরু করেছো, বাট শুরু আসলে করা উচিত, কারণ সময় কিন্তু আসলে খুব বেশি নাই, এবং যে সময়টা আছে সেটাও দেখবা যে দেখতে দেখতেই চলে যাচ্ছে।
আর এবারে ফুল সিলেবাসে এক্সাম দিবা, এবং শিক্ষামন্ত্রীর কথাবার্তা শুনে যা মনে হলো যে এইচএসসি পরে আসলে খুব বেশি টাইম দেওয়া হবে না এডমিশনের জন্য। সো যত তাড়াতাড়ি শুরু করবা ততই কিন্তু তোমার জন্য বেটার হবে। আচ্ছা, এখন আমরা তাহলে মাত্রাটা বের করে ফেলি। এককটা তো বের করলাম, এককটা কিন্তু এই এককটাও অপশনে থাকতে পারে, নিউটন মিটার স্কয়ার। আচ্ছা, এই দুইটা। এখন আসি হচ্ছে মাত্রার জন্য, তাহলে এখান থেকে এই মাত্রাটা আমরা বের করে ফেলি। এম কিউব, এটার জন্য কি হবে এল কিউব পার কেজি, তাহলে কি টি ইনভার্স 2, এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। সবাই অ্যান্সার করো দেখি। এই প্রশ্নগুলা কিন্তু বারবারই আসতেছে, কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা যে মহাকর্ষীয় ধ্রুবকের একক এটা কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, একক আর মাত্রাটা আসেই পরীক্ষায়। সো এটার অ্যান্সার কোনটা? আমি কিন্তু এককের পাশাপাশি মাত্রাটাও তোমাদেরকে লিখে দিলাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। যারা জাহাঙ্গীরনগর ডেডিকেটেড প্রিপারেশন নিবা, মুক্তিবেগ টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জাহাঙ্গীরনগরে প্রতি বছরই মুক্তিবেগ থেকে একটা প্রশ্ন থাকবেই, মুক্তিবেগ থেকে একটা প্রশ্ন থাকবেই। জাবির জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, জেইউর জন্য। সো যারা জাবির ডেডিকেটেড প্রিপারেশন নিবা, এই টপিকটা একদম খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলবা। এখন আমরা আসি আমাদের প্রশ্নটাতে কি বলা হয়েছে, যে মুক্তিবেগ একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ওই গ্রহে জি এর মানটা কত সেটা বের করতে বলা হয়েছে। ওকে, কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, রিপ্তি কমেন্ট করেছে এম কিউব পার কেজি এস ইনভার্স। ওকে, ঠিক আছে। সো এখন আমরা আসি, দেখো কি বের করতে বলা হচ্ছে, ওই গ্রহে জি এর মানটা কত। তাহলে আমরা মুক্তিবেগের ফর্মুলা থেকে কি জানি, ভি এস কে ভিই ইকুয়াল হচ্ছে √2gr, তাই না? এখন দেখো, তাহলে আমাদেরকে মেইনলি বের করতে বলছে যে মুক্তিবেগটা বলে দিছে আর ব্যাসার্ধটা বলে দিছে, জি এর মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে ভি কে আমি ভি স্কয়ার লিখতেছি, কি বলা যায়, ভি স্কয়ার ইজ প্রপোর্শনেট টু জিআর। এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, জি ইজ প্রপোর্শনেট টু ভি স্কয়ার বাই আর। তাহলে এখন উপরে একটু খেয়াল করো, উপরে হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখেই দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, জি ইজ প্রপোর্শনেট টু হচ্ছে বি স্কয়ার বাই আর। তাহলে আমি হচ্ছে গ্রহের জিটা বা গ্রহের অভিকর্ষ ত্বরণটা আমি জিপি ধরে নিছি। তাহলে জিপি ইকুয়াল আমি কি লিখতে পারি, উপরে থাকবে হচ্ছে ভি স্কয়ার, নিচে হচ্ছে আর। তাহলে ভিপি বাই ভি স্কয়ার ডিভাইডেড বাই আরপি বাই আর ই ইন্টু হচ্ছে জি। এখন একটু খেয়াল করো, এখানে দেখো আমাদেরকে কি বলা হয়েছে, যে ওই গ্রহে মুক্তিবেগ হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। তার মানে ভিপি যেটা, সেটা ভিপি বাই ভিই আমি কি বলতে পারি, ভি ভি কাটা হাফ। সো এইখানে তুমি আসলে শর্টকাটে যেটা বসাবা, দেখো খেয়াল করো, যে গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ সেটা তুমি ডিরেক্টলি এখানে বসাই দিবা। গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, তাহলে গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক বা 0.5 গুণ, তার মানে 0.5 হোল স্কয়ার। নিচে আসবে কি দেখো, আরপি বাই আর ই, এটা কি বলে দিছে, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে নিচেও আমরা বসাবো যে ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, সেটাও বলে দিছে কত, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 9.8। তাহলে দেখো হাফ স্কয়ার ডিভাইডেড বাই হাফ, তার মানে কি থাকতেছে, হাফ ইন্টু 9.8। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 4.9। শর্টকাটে করার জন্য কি করবা, উপরে কি বসবে, গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, ওইটা বসবে হচ্ছে উপরে,
নিচে বসবে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ। সো এটার অ্যান্সার কত আসতেছে 4.9। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়। সো এটার অ্যান্সার আমরা কিন্তু অত ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি 4.9। যারা ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও তো এটা ক্লিয়ার হয়েছে নাকি। 3 এর 8। আচ্ছা, যারা ক্লাসটা করতেছো তাদেরকেই কিন্তু পিডিএফ দেওয়া হবে। আমি একজনকে দেখতে পাচ্ছি রিপ্তি, আমি ওকেই হচ্ছে পিডিএফ দিব, ও যদি চায়, অন্য কাউকে আসলে দেওয়া হবে না। সো নেক্সট কোশ্চেনে আসি। এটাতে দেখো কি বলছে, কোন একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4 গুণ, তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ। দেখো এটাও কিন্তু আমরা হচ্ছে, তোমরা চাইলে এইভাবে করতে পারো, v = √2gr। সো ভিপি বাই ভিই ইকুয়াল কি হবে √gp/ge ইন্টু হচ্ছে আরপি বাই আরই। সো কি আসতেছে দেখো, জিপি/জি কি বলে দিছে, গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে কত 0.5 ইন্টু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4 গুণ, তাহলে গ্রহের অভিকর্ষজ ত্বরণকে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4 গুণ। সো কাটাকাটি করলে আলটিমেটলি কি থাকতেছে বলো, √2। সো এখন আমাদেরকে কি বলছে, পৃথিবীর উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, তাহলে ভিপি ইকুয়াল কি √2 ভিই। √2 এর মানটাও চাইলে মনে রাখতে পারো, সেটা কত, √2টা হচ্ছে 1.41 ভিই। কয়েকটা মান তোমাদের মনে রাখা খুবই দরকার। √2 হচ্ছে 1.41, 1/√2 হচ্ছে 0.707। সো এই মানগুলা খুবই লাগে পরীক্ষায়, সেজন্য তুমি হচ্ছে মানগুলা মনে রাখবা। তাইলে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের √2 গুণ বা 1.41 গুণ। বাট আমাদের অপশনে কিন্তু এগুলার কোনোটাই নাই, দ্বিগুণ 4 গুণ 8 গুণ আছে, তার মানে এটার অ্যান্সার কি বলতো, কোনোটি নয়। এটার অ্যান্সার কি, কোনোটি নয়। এটাও কিন্তু শর্টকাটে করতে পারো, দেখো এভাবে করবা, ভিই ইজ প্রপোর্শনেট টু, ভিতরে কি জাস্ট আর এর জন্য যদি আমি বসাইতে চাই তাহলে কি বসাবো, যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, সেটা বলে দিছে যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, সেটা বসালাম, ইনটু গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4 গুণ, তাহলে 4 বসাইলাম, তাহলে কি আসতেছে বলতো, আসতেছে হচ্ছে √2। তার মানে আমি বুঝে গেলাম যে আমার গ্রহের যে মুক্তিবেগটা পাবো সেটা পৃথিবীর মুক্তিবেগের √2 গুণ। তাহলে কিন্তু এত ক্যালকুলেশনও করা লাগতেছে না। সো এগুলা হচ্ছে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু এগুলা খুব কম টাইমের মধ্যে এবং খুবই নির্ভুলভাবে তুমি করে ফেলতে পারবা। সো খুব বেশি প্র্যাকটিসের দরকার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। এটা জাবিতে আসছে, বললামই যে জাবিতে ঘুরায় পেঁচায় অনেকভাবে মুক্তিবেগ থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের এই কোশ্চেনটা দেখো, বলছে যে পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ কিন্তু একই ঘনত্ব, তাহলে ঘনত্বটা ফিক্সড থাকবে, আর বলে দিছে ব্যাসার্ধটা দ্বিগুণ করব, সেই ক্ষেত্রে গ্রহের মুক্তিবেগটা কত বের হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা ফর্মুলা লিখি, ভি ইকুয়াল কি জানি √2gr। এখন আমাদেরকে আসলে কিসের কিসের সম্পর্ক, ঘনত্ব আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি করব বলো, আরো একটা ফর্মুলা আছে আমাদের, এটা দিয়ে করলে ইজি হবে। এম এর জায়গায় আমরা কি বসাবো, আমরা কি জানি এম ইকুয়াল হচ্ছে ρv, তাহলে রো ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আর কিউব বাই আর কাটাকাটি করে আলটিমেটলি কি থাকতেছে, আর স্কোয়ার থাকবে কিন্তু, আর এইখানে রো এর আগে হচ্ছে রুট থাকতেছে, আর বাকি হচ্ছে সবগুলা ধ্রুবক, তাহলে √ρ ইন্টু হচ্ছে আর। তার মানে এখন দেখো ওই গ্রহের মুক্তিবেগটা আমি কিভাবে বের করব, আমি হচ্ছে v2 দিচ্ছি, v2/v1, যেহেতু বলে দিছে
যে গ্রহের সাথে মানে সম্পর্কটা তো এরকম যে ভি ইজ প্রপোর্শনেট টু রুট রো ইন্টু আর, বাট রো হচ্ছে দুইটা গ্রহেরই সেম মানে একই ঘনত্ব, তাহলে মানে রোটা নিয়ে আমাদের আর কাজ করার দরকার নাই। ভি ইজ প্রপোর্শনেট টু ডিরেক্টলি প্রপোর্শনেট টু আর, তাহলে R2/R1। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে R2টা কি 2R1, কাটাকাটি করো, V2 তাহলে কি হবে বলো, V2 ইকুয়াল হচ্ছে 2V1, মানে পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ। তাহলে পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দ্বিগুণ হইলে কি হবে 22.4, কাছাকাছি অ্যান্সার কোনটা 22 কিলোমিটার পার সেকেন্ড। সো তোমাদের যদি ডিরেক্টলি জি আর আর এর সম্পর্ক না এসে এরকম আসে রো আর আর এর সম্পর্ক, সেক্ষেত্রে রো এর সাথে সম্পর্কটা কি, ভি ইজ প্রপোর্শনেট টু রুট রো ইন্টু আর, রুট রো ইন্টু আর। এটা কিন্তু পরীক্ষার হলে বসে বের করাটা একটু টাইম কনজিউমিং এবং তোমার একটু ব্রেন স্টর্মিংও করতে হবে। সেই জন্য যেটা বেটার হবে যে এই জিনিসগুলো বারবার বাসায় প্র্যাকটিস করা এবং একটু চিন্তা ভাবনা করা যে এই টাইপটা থেকে আরো কি ডিপলি প্রশ্ন আসতে পারে। আমরা আমাদের কোর্সে চেষ্টা করব যে একটা টপিক থেকে কতটুকু ডিপে প্রশ্ন আসতে পারে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে অফকোর্স। সো আচ্ছা, আর সবাইকে বারবার বলতেছি যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর পিডিএফটা কিন্তু শুধু তোমরাই পাবা যারা ক্লাসটা মানে শেষ পর্যন্ত থাকবা এবং ক্লাসটা শেয়ার করবা, তাদেরকেই কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে এখান থেকে আরো একটা প্রশ্ন করি, যেইওতে আসছিল 18-19 সেশনে, সবাই একটু খেয়াল করো। আমি যদি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ যেটা যদি ফিক্সড রাখি এবং ব্যাসার্ধটা ধরো দ্বিগুণ করব, ব্যাসার্ধ দ্বিগুণ, ব্যাসার্ধ না, মুক্তিবেগ, ধরো মুক্তিবেগ হচ্ছে আমি 1% বাড়াতে চাই, 0.5% বাড়াতে চাই, সেক্ষেত্রে ব্যাসার্ধের কি পরিবর্তন হবে, এটা একটু সবাই কমেন্ট করো তো। আমি আবার বলি যে একটা গ্রহের অভিকর্ষজ ত্বরণটা আমি ফিক্সড রেখে মুক্তিবেগ যদি 0.5% বাড়াতে চাই, সেক্ষেত্রে ব্যাসার্ধের কি পরিবর্তন করতে হবে, ব্যাসার্ধ কি বাড়াতে হবে না কমাতে হবে, অবশ্যই পার্সেন্টেজে বের করবা। সবাই আমাকে বের করে অ্যান্সারটা বলো তো কত আসে। জাবিতে আসছিল 18-19-এ। সো মুক্তিবেগ থেকে এরকম ট্রিকি কোশ্চেন গুলা কিন্তু আসে পরীক্ষায়। আচ্ছা, ফখরুল ইসলাম সাদে লিখেছে ক্লিয়ার, আপু রিপ্তি লিখেছে ক্লিয়ার। সো এটার অ্যান্সার দিয়ে দাও, জিটাকে নির্দিষ্ট রাখবো বা ফিক্সড রাখবো, মুক্তিবেগ 0.5% বাড়াবো, ব্যাসার্ধের কি পরিবর্তন হবে দেখি। আর যে কোনো একটা এডমিশন টেস্টে ভালো করতে হলে কিন্তু বিগত বছরের প্রশ্ন বারবার সলভ করা খুবই দরকার। কেন আমরা ঘুরে ফিরে আলটিমেটলি একই কথাই বলি যে বিগত বছরের প্রশ্ন সলভ করো, বিগত বছরের প্রশ্ন সলভ করো, কারণ জাবির প্রশ্ন সলভ করলে দেখবা জাবির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, জাবি খুব বেশি প্যাটার্নের বাইরে যায় না, সেই জন্যই আসলে বিগত বছরের প্রশ্নটা সলভ করা খুবই দরকার। আচ্ছা, তোমাদের রেসপন্স নাই, আমি করে দিচ্ছি। দেখো ভি ইকুয়াল হচ্ছে ভিই, আমরা কি জানি √2gr, এখানে জিটা হচ্ছে আমি ফিক্সড রাখবো, তাহলে আমি শুধু কাকে নিয়ে কাজ করব, মুক্তিবেগ আর হচ্ছে ব্যাসার্ধ। এখন আসো আমাদেরকে কি বের করতে হবে, মুক্তিবেগটা বাড়াবো, ব্যাসার্ধের কতটুকু পরিবর্তন হবে, তাইলে এভাবে লিখতে পারি ডেল ভি বাই ভি ইকুয়াল √r, তো তাহলে এরকম না, √r মানে কি আর এর পাওয়ার হচ্ছে হাফ, হাফটা সামনে নিয়ে আসবো, ডেল আর বাই আর। তাহলে আমাকে বের করতে হবে ব্যাসার্ধের কি পরিবর্তন হবে, মানে ডেল আর বাই আর বের করতে হবে, তাহলে ডেল আর বাই আর ইকুয়াল কি হবে 2 ডেল ভি বাই ভি। এখন দেখো বলছে মুক্তিবেগ 0.5% বাড়াবো, তাহলে বাড়াইলে
এই পরিবর্তনটা কি হবে? পজিটিভ বা প্লাস 0.5%। অল ওভার ইয়ে করলে কি আসতেছে? 1%। এবং মানটা যেহেতু পজিটিভ আসতেছে, তার মানে আমার কি করতে হবে? ব্যাসার্ধটা 1% বাড়াতে হবে। তাহলে ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? 1% বাড়াতে হবে। দেখো আমরা কত শর্টকাট এবং ইফিশিয়েন্ট হয়তো ম্যাথটা করছি, কারণ এটা যদি তুমি ভেঙে ভেঙে করতে যাও এটা অনেকটা টাইম কনজিউমিং হবে এবং ক্যালকুলেশনেও কিন্তু ঝামেলায় পড়বা। তাইলে তাহলে দেখো তো কত ইজিলি করতে পারতেছি। দেখো ডেল ভি বাই ভি ইকুয়াল, যেহেতু ভি ইজ প্রপোর্শনেট টু রুট আর, রুট মানে আর এর পাওয়ারটা হচ্ছে হাফ, তাহলে আর পাওয়ারটা যদি সামনে চলে আসে কি লিখতে পারবো? হাফ ডেল আর বাই আর। আমার যেহেতু ডেল আর বাই আর বের করতে হবে, সেটাকে কি লিখবো? টু ডেল ভি বাই ভি। আর ডেল ভি বাই ভি আমাকে বলে দিছে যে 0.5% বাড়াবো, তাহলে এখান থেকে আমি ভ্যালুটা কত পাচ্ছি? 1%। যেহেতু মানটা পজিটিভ আসছে, তার মানে ব্যাসার্ধ আমার 1% বাড়াতে হবে। তোমরা কি বুঝছো বলো তো? এটা কি বুঝছো? যারা বুঝছো তারা কমেন্টে ক্লিয়ার জানাও, দেখি কে কে বুঝছো। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা রিপ্তি বলেছে ক্লিয়ার, ওকে। এখন দেখো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দাও। একটা বস্তু পৃথিবীর ব্যাসার্ধের, আচ্ছা এগুলো লাগবে না, আমি মুখে মুখে বলি তোমাকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে 1/2 অংশের সমান দূরত্বের নিচে অবস্থিত। 1/20, লাইক ধরো এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ থেকে সে কতটুকু গভীরে আছে? 1/20 অংশ। মানে পৃথিবীর ব্যাসার্ধের 1/20 অংশ নিচে আছে সে। তাহলে এখন তোমাকে বলছে যে বস্তুটার উপরে অভিকর্ষজ ত্বরণ কত সেটা বের করতে। আমরা পৃথিবীর গভীরে থাকলে, ডি গভীরতায় যদি থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা জানি অভিকর্ষজ ত্বরণের। একটা কি বলতো? জিডি 1 - d/r ইন্টু জি। আরো একটা ফর্মুলা জানি, সেটা কি? 4/3 পাই রো জি আর মাইনাস ডি, আর মাইনাস ডি। এখন দেখো আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? অপশনগুলোর দিকে একটু খেয়াল করো। পাই জি আর রো, পাই জি আর রো, তার মানে কোনটার সাথে মিলে? এই যে পাই রো জি। সো আমাদেরকে কি দেওয়া আছে বলতো? ডি এর মানটা কিন্তু দেওয়া আছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে সে কতটুকু গভীরে আছে? r/20। তাহলে এখান থেকে বের করো 4/3। আমি এটুকু যেহেতু ধ্রুবক, এটা তো সবগুলো অপশনেই আছে, আমি শুধু বাকিটুকু নিয়ে কাজ করতেছি। তাহলে r/20 কত আসতেছে? 4/3। এখান থেকে আমরা পাবো হচ্ছে 19/20। তাহলে কাটাকাটি করো, কত আসতেছে? 19/15। তাহলে ধ্রুবক পার্টটা কত, মানে নিউমেরিক্যাল পার্টটা কত? 19/15। 11/3 হবে না, 17/15, 13/8, এটা একটাও হবে না। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 19/15। 19/15। তাহলে তুমি কিন্তু এখানে অপশনের দিকে তাকায় বুঝতে পারতেছো যে আমাকে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো 4/3 পাই রো জি আর মাইনাস ডি। ডি এর মানটা আমাকে বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধের 1/20 অংশ নিচে আছে বা 1/20 অংশ গভীরে আছে। আচ্ছা আমাদের যখন ক্লাসগুলো হবে আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। আজকের ক্লাসটা তো মেনলি কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, মানে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে কেমন টাইপের প্রশ্ন আসতেছে। এখানে কিন্তু আমি খুব বেশি ডিপে গিয়ে এগুলো এক্সপ্লেন করতেছি না। বাট আমাদের যে কোর্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা একদম ধরে ধরে, দেখা যায় যে অনেক চ্যাপ্টারের জন্য কিন্তু আমরা 2-3টা ক্লাসও রাখতেছি, যে খুব ভালোভাবে কিন্তু ধরে ধরে এগুলা এক্সপ্লেন করে দিব। সো আমাদের এই যে টিচার প্যানেল,
এখানে সবাই কিন্তু জাবির এ এবং ডি ইউনিটের টপ ডিপার্টমেন্টের টিচার প্যানেল পাচ্ছ তোমরা এই কোর্সে। এখানে আমাদের কোর্সের ফিচার আছে ক্লাস, তার পাশাপাশি এক্সাম, 1-to-1 মেন্টরশিপ, মেন্টরদের সাথেই তুমি যে কোনো প্রবলেমে ডিরেক্টলি কথা বলতে পারবা। পাশাপাশি পড়া ধরার সেশন থাকতেছে, সিক্রেট ফাইল থাকতেছে। সো এক কোর্সের মাধ্যমে কিন্তু তুমি সব পেয়ে যাচ্ছ। এবং এটা হচ্ছে আমাদের কোর্সের রুটিন। আমরা 21 তারিখ পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস যে ক্লাসগুলো যাবে সেগুলো কিন্তু ফ্রি। তারপর থেকে 23 তারিখ থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো শুরু হবে। সো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোতে আমরা কিন্তু ইচ এন্ড এভরি কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করব। আজকে যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস এবং এটা পুরো একটা বলা যায় যে বইয়ের ওপর, সো সেই জন্য আসলে কিন্তু আমার ভেঙে ভেঙে পড়ানোটা পসিবল হচ্ছে না। আচ্ছা, সাদি বলেছে আমি এগুলা পড়েছি 4 মাস আগে, কিন্তু এখন সব হালকা হালকা মনে আছে, এখন কিভাবে পড়বো। এই যে তোমাদেরকে কিন্তু বুঝাই দিচ্ছি না যে কি টাইপের প্রশ্ন আসতেছে এবং কোন কোন টপিক গুলা ইম্পর্টেন্ট। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করবা। এবং এডমিশন ওয়ারিয়র্স এর সাথেই থাকবা, আমাদের আরো ডিটেল গাইডলাইন ভিডিও আসবে স্পেসিফিক চ্যাপ্টারের উপর, যে স্পেসিফিক সাবজেক্টের উপর, এই সাবজেক্টটা কিভাবে পড়তে হবে, এটা কিভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটা উপগ্রহ পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে পরিধি x থেকে 2x দূরে চলে গেছে, তার কক্ষপথের গতি কত হবে। আর ইউতে আসছে, তোমরা যারা এই সেশনে পরীক্ষা দিচ্ছ 25-26, এই সেশনে আসছে কিন্তু 25-26-এ। আপু শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো পড়ানো কবে শুরু হবে? আমরা ধাপে ধাপে পড়াবো, সমস্যা নাই। সব চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার করেই তোমাদেরকে পড়ানো হবে। আর আমরা চেষ্টা করব এইচএসসির আগেই অ্যাটলিস্ট 70-80% সিলেবাস শেষ করার। আচ্ছা, এখন আসি হচ্ছে, দেখো উপগ্রহের বেগ নিয়ে কিন্তু প্রশ্নটা আসছে। তাহলে ফর্মুলা থেকে আমরা কি জানি বলো? √gm/r+h, মানে কেন্দ্র থেকে দূরত্বটা কত সেটা মেনলি। তাহলে দেখো এইখানে মেনলি কি হচ্ছে, প্রথমে সে কতটুকু দূরে ছিল? x দূরত্বে, তারপরে চলে গেছে কোথায়? 2x দূরত্বে। তাহলে আলটিমেটলি কি চেঞ্জ হচ্ছে বলতো? দূরত্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে v2/v1, দূরত্বের সাথে দেখো সম্পর্কটা কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক, v is proportionate to 1/√r+h। সো v2/v1 ইকুয়াল আমি কি বলতে পারবো? √r1, মানে ডিস্টেন্সটা শুরুতে ছিল হচ্ছে কত? x, তারপরে হয়ে গেছে 2x। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, উপরে বসবে কি প্রথমেরটা, তার মানে x, নিচে হচ্ছে 2x। তাহলে v2/v1 কত আসতেছে বলো? সিম্পলি কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/√2। তাহলে v2 ইকুয়াল v1/√2 বা v/√2। এটার অ্যান্সার কোনটা হচ্ছে? v/√2। খুবই ইজি কিন্তু, সিম্পলি জাস্ট তুমি যদি ফর্মুলা জানো তাহলে কিন্তু এই ম্যাথটা সলভ করা যায়। সো এই জন্য বলি যে ফিজিক্স ম্যাথ পারার জন্য 70-80% প্রবলেম তুমি জাস্ট ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। ফর্মুলা এবং একটু কনসেপচুয়াল জ্ঞান যদি ভালো থাকে তাহলে প্রশ্ন পারা সম্ভব। আর কিছু প্রশ্ন তো ট্রিকি থাকবেই, না হলে তো আর এত হাজার হাজার স্টুডেন্ট থেকে কিছু পরিমাণে স্টুডেন্ট বাছাই করা সম্ভব না। সো ফর্মুলাগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। এই প্রশ্নটাতে দেখো তো কি করছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলো, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অভিকর্ষজ ত্বরণের মান কত। এইখানে তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতল, এগুলার কিন্তু কোনো দরকারই নাই। আলটিমেটলি আমার জাস্ট লাগবে কি, যে ভর আর ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান কত। তাহলে সেটা আমরা কিভাবে করব বলো? g2/g1 √ সো কি করছে? ভরও অর্ধেক করছে, ব্যাসার্ধ অর্ধেক করছে, তার মানে ভর অর্ধেক ব্যাসার্ধ অর্ধেক। তাইলে ব্যাসার্ধ কি করছে? অর্ধেক করছে, তার মানে r2 কিন্তু r1/2। সো 1/1/2, সিম্পলি কি থাকতেছে? 2, তার উপর আছে স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে?
4। সো কাটাকাটি করলে আমি এখান থেকে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 2। তার মানে G2টা হচ্ছে কি 2G1। G2টা কি হচ্ছে 2G1। এটা কিন্তু মুখে মুখেও করে ফেলা যায়। দেখো ভর যদি অর্ধেক করে, ভরের সাথে অভিকর্ষজ ত্বরণের কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাহলে অভিকর্ষজ ত্বরণটাও কিন্তু কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। তারপরে আসি ব্যাসার্ধ কিন্তু অর্ধেক করা হয়েছে, ব্যাসার্ধের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় কি হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণ 4 গুণ হয়ে যাবে। ব্যাসার্ধ অর্ধেক করা হইলে অভিকর্ষজ ত্বরণ দ্বিগুণ হয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু স্কোয়ার আছে সেটা কি হয়ে যাবে বলতো 4 গুণ। সো সিম্পলি কাটাকাটি করলে এখানে কি থাকতেছে 2 গুণ। সো এত ইয়ে না করে তুমি কিন্তু মুখেও করলেও অ্যান্সার আসবে কত গুণ বলতো 2 গুণ। তাহলে এটার অ্যান্সার কত 2G1 বা 2G। সো কোনটা সি, বুঝছো বলতো। এবং এই ম্যাথগুলা চেষ্টা করবা প্র্যাকটিস যখন করবা তখন যাতে এত না লিখে প্র্যাকটিস করতে হয়। চিন্তা করবা ব্রেইনে ক্যালকুলেশন করতে হবে, তুমি কিন্তু এত এডমিশন টেস্টে এত স্পেসও পাবা না, এত টাইমও পাবা না। সো যতটা পসিবল ব্রেইনে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে অ্যান্সারটা দাগাবা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব বলো তো। 8 সি। এরপরে আসি পৃথিবীকে 6400 কিলোমিটার, পৃথিবীকে কি করা হচ্ছে 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলক ধরা হচ্ছে। আমাকে যেটা বলছে যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/64 অংশ হবে। এটার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান যদি পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/n অংশ হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা হচ্ছে এইচ এর মানটা আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে √n - 1 ইন্টু আর, √n - 1 ইন্টু আর। তাহলে 1/n অংশ, এখানে কি আমাকে বলছে 1/64 অংশ, তাহলে n এর মানটা হচ্ছে 64। তার মানে √64 - 1 ইন্টু হচ্ছে আর। তো সিম্পলি 64 কে রুট করলে হচ্ছে 8, 8 - 1 কত 7 ইন্টু আর, আর এর মানটা তোমাকে বলে দিচ্ছে 6400 কিলোমিটার। তাহলে দেখো 7 ইন্টু 64 করবো আমরা, জাস্ট 7 ইন্টু 64, 7 ইন্টু 64। এভাবে চাইলে গুণ করতে পারো, মুখে মুখেও কিন্তু করা যায়। দেখো 64 কে কি লেখা যায় 60 + 4 × 7, তাহলে 60 × 7 কত 420, 4 × 7 = 28, তার মানে কত আসতেছে 448। সো 60 × 7 420, 4 × 7 হচ্ছে 28, 420 + 28 448। তার মানে 7 × 64 করলে আমরা পাচ্ছি কত 448 × 10⁵। সো অপশনের সাথে মিলানোর চেষ্টা করো। অপশনের সাথে কত আসে বলো। (44.8 × 10⁴ আসার কথা না? তোমাদের কত আসে দেখি কমেন্টে জানাও। মাইশা মুনারা বলছে বুঝছি আপু, সাদি বলছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরাও একটু পাশাপাশি করার চেষ্টা করো। তোমাদের কত আসে বলো তো। 7 × 64 হচ্ছে 448 ইনটু 10 এর পাওয়ার কত, এখানে দুইটা জিরো আছে আর এখানে কিউব, তাহলে 10⁵। পয়েন্টটা যদি আমি এক ঘর বামে আনি তাহলে তো 44.8 × 10⁴ হওয়ার কথা, তাই না? এটা আসছে নাকি কারো বলো। 9 এর বি, বি তো হবেই না। ওকে, এখানে হয়তো অপশনে একটু ভুলও থাকতে পারে, বাট মেইনলি আমরা যেটা করব
যে 7 * 64 বের করে তারপর 10 এর পাওয়ার যেগুলো আছে দিয়ে অপশন টেস্ট করব যে অপশনে আমার কোন অপশনটা হতে পারে। সো নেক্সট কোশ্চেনে যাই। 6 সেন্টিমিটার বিস্তারের সরল ছন্দিত স্পন্দনে একটা বস্তু চলমান, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হয়। সো আমি পর্যাবৃত্ত গতি থেকে তোমাদেরকে কিছু টপিকের কথা বলি। পর্যাবৃত্ত গতি থেকে এই যে স্থিতিশক্তি আর গতিশক্তি, যে এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন থাকে। স্থিতিশক্তি, গতিশক্তি, তারপরে আরো কিছু কোশ্চেন আসে ব্যবকলনীয় সমীকরণ। এটা একদম 10 স্টার টপিক। ব্যবকলনীয় সমীকরণ যেটা, এটা হচ্ছে 10 স্টার টপিক। এটা থেকে প্রশ্ন আসবেই, ব্যবকলনীয় সমীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরো যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে দশা, দশা পার্থক্য বের করা। তারপরে তোমার হচ্ছে পর্যায়কাল আর হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, সেটাও থাকে। সো আলটিমেটলি ঘুরে ফিরে এই টপিকগুলাই, স্থিতিশক্তি, গতিশক্তি, ব্যবকলনীয় সমীকরণ থেকে মাস্ট একটা প্রশ্ন থাকেই। তারপরে হচ্ছে দশা পার্থক্য, তারপরে আসে হচ্ছে সরল দোলকের পর্যায়কাল আর কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কের বিভিন্ন কোশ্চেন থাকে। আগের কোশ্চেনটাই অ্যানসার কিলোমিটারসে হইতো। ও আচ্ছা, হ্যাঁ হতে পারে কিলোমিটারে হইলে তাহলে আমাদের অ্যানসারটা মোস্ট প্রবাবলি মিলবে। ও এখানে তো বলে দিছে, দেখো কত কিলোমিটার উচ্চতায়, তাহলে আমাদের আসছিল কত 448 ইনটু 10 স্কয়ার। সো এখন করলে ইজিলি মিলে যাবে। দশমিকটা যদি দুই ঘর বামে নেই তাহলে কি 4.48 ইনটু 10 টু দি পাওয়ার 4, 4.48 ইনটু 10 টু দি পাওয়ার 4। যে বলছো তাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু তোমাদেরকে বলেই দিছে যে কত কিলোমিটার উচ্চতায়। সো এককগুলা খেয়াল করাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 6 সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে একটা বস্তু চলমান, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। সো গতিশক্তির ফর্মুলা কি, আমরা কি জানি বলো তো? আচ্ছা এখানে আমি লিখে নেই আগে। হাফ কে a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হাফ কে x স্কয়ার। বলে দিছে গতিশক্তিটা স্থিতিশক্তির দ্বিগুণ, স্থিতিশক্তির দ্বিগুণ হচ্ছে গতিশক্তি। তাহলে হাফ কে বোথ সাইড থেকে কাটাকাটি করে দেই, কি থাকতেছে দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 2x স্কয়ার। 8ks। আচ্ছা একটু ওয়েট করো তোমরা, ঠিক হচ্ছে।
তুমি একটা রিপ্লাই দিয়েছো, দেখো তো কি বল, কি বলতেছিল, দেখো তো এটা।